এসএসসি রসায়ন চতুর্থ অধ্যায় ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসা যে প্রশ্নটা আমরা এটা সমাধান দেব। আমরা গ নম্বরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, ডাব্লিউ এবং জেড এর মধ্যে কোনটি সক্রিয়? ডাব্লিউ হচ্ছে লিথিয়ামের নিচে, আর লিথিয়ামের নিচের মৌল যেটা এটা আমরা জানি এটা হচ্ছে সোডিয়াম, এবং সোডিয়ামের নিচের যে মৌলটা এইটা আমরা জানি পটাশিয়াম। তাহলে সোডিয়াম এবং পটাশিয়াম এদের মধ্যে কোনটি সক্রিয়? সক্রিয় বুঝতে গেলে তোমাদেরকে তাদের ইলেকট্রন বিন্যাস এবং তাদের আকার আকৃতি সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা যেটা পাবো 1s2 2s2 2p6 3s1, এবং পটাশিয়ামের যেটা 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 4s1। এখানে দেখো আমাদের কিন্তু 3pর পরে 3d আসবে, কিন্তু এখানে আসবে না, কারণ 3d থেকে 4s এর শক্তির মানটা কম, তাই 4s আগে, এটা তোমরা যারা জানো। এরপরে দেখো আমাদের প্রশ্ন ছিল কোনটি সক্রিয়। এখন যদি আমরা সোডিয়ামের কথা বিবেচনা করি তাহলে প্রথম যে কক্ষপথটা সোডিয়াম, এর প্রথম কক্ষপথে ইলেকট্রন ছিল একটা দুইটা, এবং দ্বিতীয় যে কক্ষপথটা সেইখানে ইলেকট্রন ছিল 8টা, এরকম করে যদি আমরা দেখি, এবং তৃতীয় যে কক্ষপথটা সেইখানে ইলেকট্রন ছিল একটা। এখন দেখো আমরা যে পটাশিয়ামের বিষয়টা দেখি, তাহলে পটাশিয়ামের প্রথম কক্ষপথে ইলেকট্রন ছিল 2টা, এবং দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ছিল 8টা, এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রন ছিল 8টা, এবং চতুর্থ কক্ষপথে ইলেকট্রন একটা আছে। দেখো কেন্দ্র থেকে এইটার দূরত্ব এবং এইটার দূরত্ব অবশ্যই পার্থক্য আছে, যেহেতু 3টা কক্ষপথ, এটা 4টা কক্ষপথ। আর কেন্দ্র থেকে এই ইলেকট্রন যেহেতু মাইনাস, কেন্দ্র যেহেতু প্লাস হয়, তাহলে এদের মধ্যে যে আকর্ষণটা এটা অবশ্যই কিছুটা হলেও কমে গেছে, কারণ দূরত্ব বেড়ে গেছে, আকর্ষণটা একটু কমেই যাবে। আর এটার ক্ষেত্রে আকর্ষণটা বেশি, অর্থাৎ এটার তৃতীয় কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করার চেয়ে চতুর্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করা সহজ। আর ত্যাগ করা সহজ মানে বিক্রিয়া করা সহজ, সহজে বিক্রিয়া করবে কে? পটাশিয়াম। কারণ পটাশিয়াম কিন্তু কক্ষপথ থেকে অনেকটা দূরে, তাই পটাশিয়াম আগে ইলেকট্রন ত্যাগ করে বিক্রিয়া করে দেবে। তাই বলা যায় যেহেতু পটাশিয়াম আগে ইলেকট্রন ত্যাগ করে বিক্রিয়া করে দেবে, তাই এখানে পটাশিয়াম মানে জেড এর সক্রিয়তা বেশি, এবং ডাব্লিউ মানে সোডিয়াম এর সক্রিয়তা কম। আমরা পরের যে প্রশ্নটা এটা একটু দেখব। WXY এর আয়নীকরণ শক্তি। আচ্ছা, আয়নীকরণ শক্তি হচ্ছে কি? ইলেকট্রন অপসারণ করতে যে শক্তি প্রয়োজন হয় সেটা। এখানে WXY, এখানে দেখো আমরা আগে মৌলগুলি শনাক্ত করব। আমরা ডাব্লিউ এই যে মানটা এটা কিন্তু আমরা শনাক্ত করে নিছিলাম। এখানে ডাব্লিউ যে মৌলটা এটা হচ্ছে সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, এবং এক্স এবং ওয়াইকে শনাক্ত করতে হবে। দেখো এটা ক্লোরিন, ক্লোরিনের ঠিক আগের মৌলটা হচ্ছে ওয়াই, তাহলে ক্লোরিনের আগের মৌলটা যদি ওয়াই হয়ে থাকে, ক্লোরিন হচ্ছে 17, এটা হবে 16, আর 16 যেটা এটা আমরা জানি এটা হচ্ছে সালফার, এবং এক্সটা দেখো 16-র আগে, তার মানে এটা হচ্ছে 15, এটা হচ্ছে ফসফরাস। দেখো আমরা যদি মৌলগুলি শনাক্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এখন আমরা এইখান থেকে এদের ইলেকট্রন বিন্যাসটা করে নেব। সোডিয়ামেরটা যদি আমরা করি 1s2 2s2 2p6 3s1, এবং যদি আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p3 পটাশিয়াম, এবং যদি আমরা সালফারের ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2p6 3s2 3p4, তাহলে আয়নীকরণ শক্তি বলতে আমরা মূলত পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকারের সাথে তুলনা করি। যেহেতু পারমাণবিক আকার বৃদ্ধি পেলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়, তাহলে দেখো এদের প্রত্যেকের কিন্তু 3টা করে কক্ষপথ রয়েছে, এবং শেষ কক্ষপথে 1টা 3টা এবং 4টা।
সমকক্ষপথ বিশিষ্ট মৌলের ক্ষেত্রে যদি শেষ কক্ষপথের ইলেকট্রন বৃদ্ধি পায় তাহলে কেন্দ্রের দিকে তার আকর্ষণটা বেড়ে যায়, আর আকর্ষণ বেড়ে যাওয়ার কারণে আকার ছোটো হতে থাকে। তাহলে কেন্দ্র যেহেতু এইখানে ধরে নিচ্ছি আমরা এখানে 4টা ইলেকট্রন, আমি মাঝখানেগুলি দিলাম না, আমি এখানে 4টা ইলেকট্রন দিছি, তাহলে 4টা ইলেকট্রন দ্বারা কিন্তু কেন্দ্রের প্রতি আকর্ষণটা বেশি হবে কার থেকে? 3টা ইলেকট্রনের থেকে। তাহলে এটার কেন্দ্রের দিকে আকর্ষণ বেশি হলে একটু ভিতরের দিকে ঢুকে যাবে, তার মানে কক্ষপথটা ছোট হয়ে যাবে। এটার কক্ষপথ সবচেয়ে ছোট, তাই এটার আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। এখানে আমি পরে আবার ব্যাখ্যা দিচ্ছি নর্মালি যেটা আসে আর কি, তারপরে এটা, তারপরে এটা। তাহলে এখানে দেখব আমরা সবচেয়ে বড় কোন মৌলটা, এখানে সোডিয়াম সবচেয়ে বড়, তাহলে এখানে সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম। এরপরে আকার অনুযায়ী যদি আমরা বিবেচনা করি তাহলে এখানে আকার সবচেয়ে ছোট হচ্ছে সালফারের, তাই সালফারটা সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল কার থেকে? ফসফরাস থেকে, কিন্তু এটা হবে না। কেন হবে না দেখো একটু, এইটা এইখানে যাবে এবং এইটা এইখানে আসবে, এর কারণ তার ইলেকট্রন বিন্যাস। দেখো পি একটা অরবিটাল এবং পি অরবিটালে 3টা ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, অর্ধপূর্ণ আছে। যদি পিতে 6টা ইলেকট্রন থাকতো তাহলে পূর্ণ অবস্থায় থাকতো, এখন যেহেতু 3টা আছে তাহলে এটা অর্ধপূর্ণ। আর আমরা জানি যদি অরবিটাল সমূহ ইলেকট্রন দ্বারা পূর্ণ বা অর্ধপূর্ণ হয়ে থাকে তাহলে এটা সুস্থিত হয়, তার মানে এখান থেকে ইলেকট্রন অপসারণ করানো কঠিন, তার মানে শক্তি বেশি। তাহলে এইটার যেই আনসারটা হবে সেটা হচ্ছে এইখান থেকে যদি আমরা এইভাবে লিখি তাহলে এইটা হবে সালফার, এটা হবে ফসফরাস। নর্মালি পারমাণবিক আকার অনুযায়ী আমরা যদি ব্যাখ্যা দেই তাহলে আগের ব্যাখ্যাটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের ব্যাখ্যা থেকে আমাকে আরেকটু কাজ করতে হবে। কখন? যখন উপশক্তি স্তরগুলি ইলেকট্রন দ্বারা পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে সেক্ষেত্রে কিন্তু তারা তাদের মান পরিবর্তন করবে, জায়গা পরিবর্তন করবে। কারণ দেখো 3টা ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ হয়ে আছে মানে স্থিতিশীল হয়ে আছে, আর স্থিতিশীল থেকে একটা পরমাণু একটা ইলেকট্রন অপসারণ করানোর শক্তি বেশি প্রয়োজন, তাই এখানে ফসফরাসের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। তাহলে এখানে আয়নীকরণ শক্তি কার বেশি? ফসফরাসের সবচেয়ে বেশি, পরে সালফার এবং পরে সোডিয়াম। তোমরা এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো, যেহেতু এটা ক্রমের কথা বলা আছে তাই আমরা এটাকে ক্রম আকারে সাজিয়ে দিলাম।